শুরু করে দিই। আহ ২ টা ক্লাস লাগবে। দেখি কালকে যদি ক্লাস নিতে পারি তাহলে তো এ অধ্যায়ে মোটামুটি অনেক দূর আগানো যাবে। আজকে কিছু বেসিক কিছু কথাবার্তা বলব। বেশি আজকে বড় করব না। কালকে প্ল্যানিং আছে যে মোটামুটি একটা বড়সড় ক্লাস নেওয়ার। আচ্ছা দেখো, তো আল্টিমেটলি ঘটনা হচ্ছে আমাদের এই যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের বেসিকটা একটু বোঝা লাগবে। মূল কথা হচ্ছে আমরা যে কোষ, এই কোষ কাদের থাকে? সাধারণত জীবের থাকে। এখন মৃত কোষ নিয়ে আমরা কাজ করব না। সবই জীবিত কোষ নিয়ে কাজ করব। তো কোষের বেসিক হিসাবে আমরা ২ টা ভাগ করি। একটাকে আমরা বলি আদি কোষ, একটাকে আমরা বলি প্রকৃত কোষ। এইটা তোমার কোষের যে ধরন সেটার উপরে ভিত্তি করে আমরা ভাগ করি। অনেক ধরনের উপরে ভিত্তি করে কাজের ভিত্তিতে ভাগ করি। এর মধ্যে একটা হচ্ছে আদি কোষ। সো আদি কোষ বলতে আমরা বুঝবো এইরকম যে যাদের নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে না। যার মানে তাদের যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা দেখা যাবে ভিতরে যে নিউক্লিওলাস থাকে, ক্রোমোজোম থাকে পেঁচানো, এত সুন্দরভাবে অবস্থা থাকবে না। সাধারণত যেটা হবে যে এদের দেখা যাবে যে বাইরের আবরণ ঠিকঠাক নাই। নিউক্লিয়াস আরেক জায়গায়, ক্রোমোজোম আরেক জায়গায়, নিউক্লিওলাস আরেক জায়গায়। সো এরকম ছড়ানো ছিটানো অবস্থায় থাকবে। তাদের ক্ষেত্রে আমি বলি যে তারা হচ্ছে আদিকোষ। এবং যত আদিকোষী প্রাণী আছে তাদের ক্ষেত্রে যে বিভাজনটা হবে, তাদের ক্ষেত্রে যে কোষ বিভাজন হবে সেটা হচ্ছে এক ধরনের। আর যারা প্রকৃত কোষ, যাদের নিউক্লিয়াসটা সুগঠিত, তাদের ক্ষেত্রে ওটা হবে আলাদা। এরপরে কোষের আমরা ভিত্তি করে ভাগ করতে পারি তাদের সংখ্যার উপরে। একটাকে আমরা বলতে পারি এককোষী, একটাকে আমরা বলি বহুকোষী। তাহলে কোষের এইটার উপরেও ভিত্তি করে আমরা ভাগ করি যে এককোষী এবং বহুকোষী। কিছু প্রাণী আছে যাদের একটাই সেল, তারা একটা সেলই তাদের পুরাটা জীবন, মানে তাদের বডির সবকিছু একটা কোষ দিয়ে নিয়ন্ত্রিত। আর আমাদের মতো মানুষ যারা বা আমাদের মতো প্রাণী যারা, সো তাদের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে তাদের একটা চিমটি এখান থেকে তুললে এর মধ্যে কোটি কোষ পাওয়া যায়। তার মানে তাদের পুরা বডিটা গঠিত হয় অনেকগুলা কোষ মিলে একটা টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে অঙ্গ, অনেকগুলো অঙ্গ মিলে এখন তন্ত্র হিসেবে কাজ করে। তারপরে সেই জীবটা সে জীবন ধারণ করে। তো এইটা হচ্ছে কোষের আরেকটা পার্ট আছে। কোষের কাজের উপরে ভিত্তি করে আবার একটা ভাগ আছে। একটাকে আমরা বলি দেহকোষ, আরেকটাকে বলি জনন। এটাই হচ্ছে আমাদের মূল পার্ট আজকের পড়াশোনা। আজকের ক্লাসটা খুবই অল্প হবে। আমি বেশি নিতে পারব না। আমার একটু খারাপ লাগছে এজন্য। সো এক কোষ হচ্ছে একটা দেহকোষ এবং হচ্ছে জনকোষ। জাস্ট আমি একটা জিনিস বলতেছি যে দেহকোষ মানে বুঝবা যে আমাদের বডির কাজে যারা নিয়োজিত। এখন বডি বলতে কি, বডি মানে তো ফুল বডি বোঝানো হয়। জনানত হচ্ছে সেই বডির মধ্যে বোঝানো যায়। এই বেসিকটা সাধারণত আমাদের থাকে না, যার কারণে প্রবলেম হয়। তার আগে জাস্ট এই ৩ টা জিনিস উল্লেখ করলাম কারণ এই ৩ টা জিনিস থেকে অনেক সময় এমসিকিউ আমাদের আসতে পারে। যে কোষ বিভাজন আমরা বলি আদি কোষ, প্রকৃত কোষ, এককোষী, বহুকোষী, দেহকোষ, জনন কোষ। মূল কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের কোষের সংখ্যার উপর ভিত্তি করে যে সেটা এককোষী নাকি বহুকোষী। এটা হচ্ছে আমাদের যে নিউক্লিয়াসটার ভিত্তির উপরে ভিত্তি করে যে নিউক্লিয়াসটা সুগঠিত যদি হয় তাহলে প্রকৃত কোষ, সুগঠিত না হলে সেটাকে আমরা বলি আদিকোষী। আমরা বলি কোষের একটা ভাগ যে হচ্ছে কাজের ভিত্তিতে যে তার কাজটা কি? একটা হচ্ছে দেহের কোষগুলো গঠন করা, আরেকটা হচ্ছে জননের কোষ গঠন করা। সো এইটা হচ্ছে ২ টা আলাদা পার্ট। সো আমাদের মূল বেসিক পড়াশোনা এইটা। জাস্ট আমি তোমাদের এই ওভারভিউটা দিলাম যে এই সকল জিনিসগুলো বা এই সকল কথাগুলো আমাদের কাজে লাগবে। এখন আমরা যে বেসিক জিনিসটা বলবো যে আমাদের যে কোষ আছে সে কাজের ভিত্তিতে আমরা ভাগ করলাম। যে একটাকে আমরা বললাম দেহকোষ এবং আরেকটাকে বললাম জনকোষ। আচ্ছা ভাইয়া, দেহকোষ এবং জননকোষ বলতে কি বোঝাচ্ছি সেটা একটু বুঝবা। একটা হচ্ছে দেহকোষ এবং হচ্ছে জনকোষ। মনে রাখবো আমরা জনন কোষ বলতে তাকেই বোঝাবো যে তারা হচ্ছে ২ ধরনের হইতে পারে। তারা স্ত্রী বৈশিষ্ট্য হইতে পারে এবং পুরুষ বৈশিষ্ট্য হইতে পারে। স্ত্রী বৈশিষ্ট্যের হলে সেটাকে আমরা বলি শুক্রাণু। এই আর স্ত্রী বৈশিষ্ট্যের হইতে পারলে তাহলে তাদেরকে আমরা বলি ডিম্বাণু। জাস্ট এইটা হচ্ছে আমাদের জননকোষ। এখন মনে রাখবো দেহকোষটা যে তৈরি হইছে এটা কোথা থেকে তৈরি হবে? অবশ্যই দেহ মাতৃকোষ থেকে তৈরি। জনকোষ যে তৈরি হবে অবশ্যই জনন মাতৃকোষ থেকে তৈরি হবে। এখন আমরা একটা জিনিস বুঝবো যে আমাদের একটা কোষ, মানুষের একটা কোষ আমরা বলি যে ২২ জোড়া ক্রোমোজোম আছে। তার মানে ২২ প্লাস ২২। ২২ প্লাস ২২ কেন লিখলাম জোড়া বলতে? একটা বৈশিষ্ট্য আসবে, এটা হচ্ছে ম্যাটার্নাল বৈশিষ্ট্য বা মায়ের থেকে বৈশিষ্ট্য, একটা হচ্ছে প্যাটার্নাল বৈশিষ্ট্য বা পিতার থেকে বৈশিষ্ট্য আসবে এক সেট করে। এখন এরকম মনে করো এটা একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে একটা
এটা 2 নাম্বার ক্রোমোজোম, এটা মনে করো 3 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার, এরকম করে করে 22 নাম্বার পর্যন্ত আছে। বুঝে সব। সো এখন আল্টিমেটলি ঘটনা হচ্ছে, এটা মনে করো এই 1 নম্বর ক্রোমোজোমের এটা মনে করো, বা এইটা নির্ধারণ করতেছে, মনে করো একটা ক্রোমোজোমের মধ্যে তো অনেকগুলো সেট থাকে, অনেকগুলো জিন থাকে। সো মনে করো এই ক্রোমোজোমের মধ্যে একটা জিন, এটা হচ্ছে রং নির্ধারণ করতেছে যে এইটা বাবারটা বলতেছে কালো হবে, মারটা বলতেছে ফর্সা হবে। এখন দুইজনের মধ্যে যে প্রকট তারটা প্রকাশ পায়। মনে করো এটা মারটা প্রকাশ হয়েছে, এটা হচ্ছে ফর্সা হয়েছে বাচ্চাটা। এর মানে কি এটা যে ওই বডিতে, ওই বাচ্চার বডিতে যে কোষের মধ্যে যে ক্রোমোজোমটা আছে, এবং মনে রাখবা আমার পায়ের একটা কোষ কাটলেও যা হবে, আমার হচ্ছে মাথার একটা কোষ কাটলেও যা হবে, সব কটার মধ্যেই সেম সেট ক্রোমোজোম থাকে। মানে এখানকার যে সেম স্যাম্পল পাবা, প্রত্যেকটা কোষে সেম স্যাম্পল পাবা। আমাদের যে কোনো একটা কোষের মধ্যে আমাদের বডির সকল ক্যারেক্টারিস্টিক সবকিছু নিহিত আছে। সো এইখানেও বিষয়টা একদম এরকম। এখন ঘটনা হচ্ছে, এই যে যে বৈশিষ্ট্যটা যে নিহিত হচ্ছে বা বৈশিষ্ট্যটা যে এর মধ্যে আছে, এখন একটা কোষের মধ্যে এই যে মাঠটা যে বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে, তার মানে কি ওই কোষের মধ্যে বাপেরটা নাই? অবশ্যই আছে, কিন্তু সেটা প্রকট না, কিন্তু তার কিন্তু এক্সিস্টেন্স আছে। সো আমাদের 22 জোড়া, এটা মায়ের হোক আর পিতার হোক, তাদের দুইজনেরই তোমার অবস্থান থাকে, কিন্তু কারোটা প্রকাশ পায়, কারোটা প্রকাশ পায় না, কিন্তু তাদের প্লেসে কিন্তু তারা বসে আছে। সো ঘটনা হচ্ছে আমাদের এই 22 জোড়া এবং 22 জোড়া এর মধ্যে আমরা এইভাবে করে বলি যে টোটালি আমরা যে 44 জোড়া থাকে, এই 44 জোড়ার মধ্যে মানে টোটালি এই 44টা যে আমরা কথা বলতেছি এখানে, এই 44টাকে আমরা বলি হচ্ছে দেহ কোষের ক্রোমোজোম। এখন দেহ কোষের ক্রোমোজোম কথার মানে কি? মানে কথা হচ্ছে তার বডির মধ্যে জনন সংক্রান্ত, মানে শুক্রাণু ডিম্বাণু উৎপাদন ব্যতীত যে ধরনের বডির মধ্যে যত কোষ আছে, দেহের বৃদ্ধিবর্ধক যত কোষ আছে, সকল জিনিসই হচ্ছে এই 22+22। এখন আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম একটা কোষের মধ্যে, তাহলে আরেক জোড়া যে থাকতেছে ওইটা কি ভাইয়া? ওইটা হচ্ছে জনন কোষের ক্রোমোজোম নির্ণয় করে, বা লিঙ্কড আমরা বলি যে সেক্স নির্ধারণ করে, যে সে কি হবে, সে ছেলে হবে না মেয়ে হবে, এটা দ্বারা আমরা এইভাবে বুঝাই। আমরা এইভাবে বলি যে সেটা ছেলেদের ক্ষেত্রে থাকবে এক্স 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 ওয়াই, আর মেয়েদের ক্ষেত্রে থাকবে এক্স এক্স। তো কেমন, যে মনে করো এটা এক জোড়া, এটা এক জোড়া। সো কথা হচ্ছে এইটা মায়ের বৈশিষ্ট্য, এটা মনে করো বাবার বৈশিষ্ট্য। এখন মার বৈশিষ্ট্য থেকে একটা আসবে, বাবার বৈশিষ্ট্য থেকে একটা আসবে। এই মিশ্রণ যদি এরকম হয় এক্স এক্স, তাহলে সে মেয়ে হবে। যদি এরকম হয় যে না, মায়ের কাছ থেকে এক্স, বাপের কাছ থেকে ওয়াই আসতেছে, সেই ক্ষেত্রে হবে হচ্ছে সে ছেলে। সো এইটা আমরা ক্রোমোজোমের মাধ্যমে নির্ধারণ করতে পারছি যে কে কোনটা দিয়ে কি হবে না হবে, কিন্তু আলটিমেটলি এটার সাথে এটার কি সম্পর্ক একটু বোঝো সবাই। কথা হচ্ছে দেহকোষ মানে আমরা এক কথায় বুঝে নেব যে আমাদের যদি জামা কাপড় খুলে ফেলায়, যত জনন অঙ্গ আছে সকল কিছুই দেহকোষ। জনন কোষ মানে শুধু শুক্রাণু আর ডিম্বাণু। আচ্ছা ভাই, শুক্রাণু কোনটা? এই যে ছেলেদের যে স্পার্মটা বের হয়, ওই বের হইলেও পুরাটা কিন্তু শুক্রাণু না। ওর মধ্যে কিছু এরকম করে দেখবা মানে এটা তো এরকম থাকে যে শুক্রাণুগুলো এরকম দেখা যাবে যে সাঁতরানোর মতো অবস্থা থাকবে। এইগুলা হচ্ছে শুক্রাণু। ডিম্বাণু মেয়েদের পিরিয়ডের সময় তার হচ্ছে 2টা করে ডিম্বাণু তৈরি হয়, ওইটাই হচ্ছে তার ডিম্বাণু। এই ব্যতীত ডিম্বাণুটাকে যদি আলাদা করে নাও, ছেলেদের শুক্রাণুটাকে যদি তার স্ক্রোটাম থেকে, যদি থলি থেকে আলাদা করে নাও, মানে ওই তরলটুকু আলাদা করে নাও আর ডিম্বাণু দুইটাকে আলাদা করে নাও, তাহলে পুরো বডির মধ্যে যা থাকবে পুরাটাই হচ্ছে দেহকোষ। তাহলে জনন কোষ বলতে শুধুমাত্র ওই শুক্রাণু এবং ডিম্বাণু। তাহলে জনন মাতৃকোষটা কোনটা? জনন মাতৃকোষ হচ্ছে ওই শুক্রাণুটা যে তৈরি হয়েছে, ওই যে লিকুইডটা বা তরলটা যে তৈরি হয়েছে, ওইটা তৈরি হয়েছে যে কোষ থেকে। এখন সেই কোষটাও কিন্তু কোনো তরল না, সেই কোষটা হচ্ছে এই দেহকোষের মতোই একটা কোষ, পূর্ণাঙ্গ একটা কোষ। তার মানে পূর্ণাঙ্গ কোষ কথার মানে হচ্ছে সেটা বাবা মা দুইজনেরই বৈশিষ্ট্য বহন করতেছে। সো আমরা বলি যে যদি বাবার এক সেট আর মার এক সেট দুইটাই পূর্ণাঙ্গ বহন করে, তখন আমরা বলি এই একটা এন, এ একটা এন, মানে এইটা একটা নাম্বার অফ ক্রোমোজোমের একটা সেট, এটা একটা নাম্বার অফ ক্রোমোজোমের একটা সেট। এখানে সেক্স ক্রোমোজোমও আছে। তো এখন কথা হচ্ছে আলটিমেটলি এই 22 জোড়া প্লাস এক জোড়া, এই 22 প্লাস এক, টোটালি আমাদের 46 বা 23 জোড়া, এই 23 পেয়ার ক্রোমোজোম যেটা আছে, সেটা হচ্ছে এক সেট আছে বাবার, এক সেট আছে মার। সো একটা নাম্বার অফ ক্রোমোজোমের এন আর একটা নাম্বার অফ ক্রোমোজোমের এন, এই দুইটা এন যোগ করলে হয় হচ্ছে 2n। মানে আমরা 2n শব্দটা বুঝবো মানে যে ওই কোষের মধ্যে বাবার এবং মায়ের একদম পূর্ণাঙ্গ বৈশিষ্ট্য আছে, এবং সে হচ্ছে মাতৃকোষের সমপর্যায়ের জিনিস। সো আমরা একটা জিনিস জানবো যে দেহ যে মাতৃকোষ, সেটা হচ্ছে একদম পুরো একটা আস্ত জিনিস, তার মধ্যে বাপ মার দুইটা বৈশিষ্ট্য একদম নিহিত।
জনন মাতৃকোষের মধ্যেও একইভাবে দুইটাই বৈশিষ্ট্য নিহিত। এখন এইখান থেকে দেহ মাতৃকোষ থেকে যে দেহকোষটা তৈরি হবে, এই দেহকোষের মধ্যে যে বৈশিষ্ট্যটা দেখা যায়, যে দেহকোষের বৈশিষ্ট্যটাও দেখা যায় ২ সেট থাকে। কিন্তু জনন কোষের মধ্যে হয় ওই পুরুষের বৈশিষ্ট্য থাকবে, আর না হয় ওই স্ত্রী বৈশিষ্ট্য থাকবে। তার মানে কথা হচ্ছে দেহ মাতৃকোষ আর দেহকোষ সমগুণ সম্পন্ন হইলেও জনন মাতৃকোষ আর জনন কোষ সমগুণ সম্পন্ন না। কথাটা মনোযোগ দিয়ে শুনো। দেহ মাতৃকোষ এবং দেহকোষ একই টাইপের বৈশিষ্ট্য, যে এরও ২টা সেট আছে, এরও ২টা সেট আছে, কিন্তু এর যে কোনো একটা সেট হবে। কারণ এই জনন কোষ সে বলে দিচ্ছে যে সে কি পুরুষ বৈশিষ্ট্যর না স্ত্রী বৈশিষ্ট্যর। পুরুষ স্ত্রী দুইটা তো মিশানো হইতে পারবে না। তাই জনন কোষটা এটা কখনো ডিপ্লয়েড বা ২ সেট মারটার বাবারটা একটা নিয়ে করতে পারবে না, যে কোনো এক সেট নিয়ে কাজ করবে। হয় সে ডিম্বাণু প্রকাশ করবে, হয় সে শুক্রাণু প্রকাশ করবে। কিন্তু তার যে মাতৃকোষটা যেখান থেকে তৈরি হবে, সেটার মধ্যে ২ ধরনের বৈশিষ্ট্য ছিল। যে বাবার এবং মার ২টা সেট একসাথে ছিল। ওই সেটের থেকে নির্ধারণ হবে যে কোন সেটটা আসবে তার ভবিষ্যৎ প্রজন্মে, বা তার ওই যে জনন কোষ যে তৈরি হচ্ছে সেটা কি হবে। সো আমরা এইভাবে একটা কথা বলি যে জনন কোষ, আমি আশা করি 2n টা কই থেকে আসছে না আসছে এটুকু আমি বুঝতে পারছি। যে 2n বলতে একটা কোষের মধ্যে যত ক্রোমোজোম আছে এই টোটাল সেটটাকে আমরা বুঝি। একটা বাবার সেট বুঝি, একটা হচ্ছে মায়ের সেট বুঝি। সো নাম্বার অফ ক্রোমোজোমের n, নাম্বারের n দিয়ে এবং আরেকটার n দিয়ে, এই টোটাল দুইটা মিলে আমরা বলি 2n। তো পূর্ণাঙ্গ একটা কোষ যদি বলি বা মাতৃকোষ রিলেটেড কথা বলি অথবা দেহকোষ কথা বলি, তারা হচ্ছে 2n। কিন্তু জনন কোষটা একটু ডিফারেন্ট। দেখো, তার মানে দেহ মাতৃকোষ 2n, দেহকোষও 2n, জনন মাতৃকোষ 2n, বাট জনন কোষ হচ্ছে n সংখ্যক। এই কারণ হচ্ছে জনন কোষটা স্পেশাল জিনিস, যে সে শুক্রাণু বৈশিষ্ট্য প্রকাশ করছে না শুধু ডিম্বাণুটা প্রকাশ করছে, এই আর কি বেশি জিনিসটা। তাহলে এতটুকু যদি জিনিস আমরা বুঝি, তাহলে আমরা এতটুকু বুঝবো যে মাতৃকোষ থেকে যে আবার অপত্য কোষ বা ডটার সেল যে তৈরি হচ্ছে, মানে এই কোষ থেকে যে কোষটা সৃষ্টি হচ্ছে, এটা কিভাবে তৈরি হচ্ছে, এইটার উপরে ভিত্তি করে এই অধ্যায়টা নাম দেওয়া হয়েছে কোষ বিভাজন। তাহলে এই অধ্যায়টার নাম হচ্ছে কোষ বিভাজন। এখন এই কোষ বিভাজনে একটা দেহকোষ থেকে, কথা বুঝছো, একটা দেহ মাতৃকোষ থেকে, দেহ, কেউ লিখো না, এগুলো কিন্তু সব বোঝার জিনিস, আজকে শুধু বুঝবা, লেখার নাই। দেহ মাতৃকোষ থেকে যে দেহকোষ তৈরি হবে, সো দেহকোষ তৈরি হবে ২টা। তার মানে এই একটা দেহকোষ, এই একটা দেহকোষ। সো এই দেহ মাতৃকোষের বৈশিষ্ট্য বলছি 2n, দেহকোষের বৈশিষ্ট্য তো আমরা জানলাম 2n হয়, 2n হয়। এখন আল্টিমেট বিষয়টা হচ্ছে এই 2n, এই 2n, এই 2n, দেখো তো কোষের গুণ সম্পন্ন, মানে গুণগুলো এক না, সেম না। 2n মানে কি, এর মধ্যে যা গুণ আছে এর মধ্যেও তা গুণ আছে, এর মধ্যেও তা গুণ আছে। তার মানে বিষয়টা তোমার কাছে মনে হতে পারে 2n থেকে তো ভাইয়া nn হওয়ার কথা, আবার 2n কে কই থেকে নাজিল হইছে। এটাই হচ্ছে টুইস্ট, এটাই কোষ বিভাজনের টুইস্ট, যে আমাদের কোষ বিভাজনের মেকানিজম এরকম, মায়ের যা আছে সন্তানেরও সেম সেম জিনিস দিয়ে দেয়, একদম ভাগাভাগি করে দিয়ে দেয়। এখানে কোনো শর্টেজ হয় না, এটাই আল্লাহ তাআলার সিস্টেম। এবং মজার বিষয় হচ্ছে, দাঁড়াও এই টিস্যুটা মেবি প্রবলেম করছে। আচ্ছা, সো আল্টিমেটলি এইটা হচ্ছে আল্লাহ তাআলার এক সিস্টেম, যে দেহ মাতৃকোষে যা আছে ২টা অপত্য কোষে সেম সেম জিনিস দিয়ে দিছে। এখানে তো একটা ল্যাকিংস হওয়ার কথা, যে ভাইয়া এটা 2n, এই ২টা মিলায় তো 4n হয়। আর 2n কই থেকে নাজিল হইছে? এটাই হচ্ছে মেকানিজম। এইজন্য মানুষ কখনো ওই নতুন কোষ তৈরি করতে পারবে না। আগের কোন একটা জীবিত কোষের স্যাম্পল হিসাবে কাজ করবে। কখনোই আমরা একটা সিম্পল একটা সিঙ্গেল কোষ কখনো মানুষ তৈরি করতে পারবে না। কারণ এটা একটা আল্লাহর একটা নেচার। এখন দেখো জন্ম মাতৃকোষের ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া? এই যে জনন মাতৃকোষটা, জনন মাতৃকোষ হয় 2n, কিন্তু এইখান থেকে যে জনন কোষ ২ টা তৈরি হবে, মনে করো জনন কোষ, জনন কোষ, জনন কোষ হচ্ছে n সংখ্যক। এইটা তো মিলতেছে যে হ্যাঁ 2n, এটা n হইছে, n হইছে। ঘটনা হচ্ছে কি, ঘটনা এইভাবে করে একটু চিন্তা করো। দেহ মাতৃকোষের মধ্যে বাবার এক সেট আছে, মায়ের এক সেট আছে। সন্তানের বডির মধ্যেও বাবার এক সেট, মায়ের এক সেট, বাপের এক সেট, মায়ের এক সেট। তার মানে ২টার মধ্যেই সবকিছু বিদ্যমান। এইখানে যেটা হইছে, এই জনন মাতৃকোষের মধ্যে বাবার এক সেট আছে, মায়ের এক সেট আছে, কিন্তু জনন কোষে হয় বাবার এক সেট, হয় মায়ের এক সেট। যেকোনো একটা প্রকাশ পাবে, আরেকটা পাবে না। এইটাই হচ্ছে ডিফারেন্স, আর কিছু না। এবং সেই ক্ষেত্রে আমরা দেখলাম যে এই 2n টা তাহলে ভাগ হয়ে হয় আলাদা একটা বাপের বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। বাপের বলতে আমি বাজে বাড়ি বোঝাচ্ছি যে এটা হচ্ছে শুক্রাণুকে বোঝাচ্ছি, আর এটা হচ্ছে ডিম্বাণুকে বোঝাচ্ছি। হয় সে শুক্রাণু প্রকাশ করবে,
আর নাহলে সে ডিম্বাণু তৈরি করবে। এইটুকুই হচ্ছে তার কাজ। সো তাইলে জনন মাতৃকোষ যখন বিভাজন হবে, তখন যখন NN হয়ে যাবে, তখন কি হয়ে যাচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। সো এই বিভাজনকে আমরা বলি হচ্ছে হ্রাসমূলক বিভাজন। আর দেখো, যেই বিভাজনটায় এই সেম 2n থাকতেছে, এই সন্তানের বডিতেও 2n থাকতেছে, এই বডিতে 2n, তার মানে 2n সকল জায়গায় 2n করে, মানে এইখানে যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এই একটা ব্যক্তি, এই দুইজনই তার আগেরটার সমান। তাই আমরা এদেরকে বলি সমীকরণিক কোষ বিভাজন। তো দুইটা কোষ বিভাজন আমাদের বেসিক কোষ বিভাজন। একটাকে আমরা বলতেছি সমীকরণিক, যার আরেকটা নাম আমরা সে ছোটবেলা থেকে পড়তেছি মাইটোসিস। আর আরেকটা যে কোষ বিভাজন হ্রাসমূলক, যাদেরকে আমরা বলতেছি মিওসিস। আর ওই যে বলতেছিলাম যে আমাদের প্রথমে একটা শিখছিলাম এককোষী, অথবা আমরা বলছিলাম আদিকোষী। তাদের ক্ষেত্রে যে কোষ বিভাজনটা হয় তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কথাটার মানে হচ্ছে মাইটোসিস না, শব্দের মানে না। তার মানে মাইটোসিস না। মাইটোসিস না যে কোষটা বিভাজন পদ্ধতি, তাকে আমরা বলি অ্যামাইটোসিস, এবং এটা হচ্ছে প্রত্যক্ষমূলক কোষ বিভাজন। তাদের ক্ষেত্রে এসব ভাগ ভুগ হওয়ার কথা না, তারা ডাইরেক্টলি একটা কোষ, সিম্পল ওই কোষটা দুই ভাগ হয়ে চলে যাচ্ছে। সো তাদের হিসাবটা আলাদা। অ্যামাইটোসিস আমাদের আলোচনার বিষয় না, এটা পড়ে। আমাদের বেসিক জিনিস হচ্ছে এই কোষ বিভাজন, মিওসিস এবং মাইটোসিসের বেসিকটা ক্লিয়ার করা। এইটুকু যদি ক্লিয়ার করি ভাই, তাহলে তোমার অ্যাডমিশনটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ অ্যাডমিশনে এখনো পর্যন্ত কোষ আসবে, বলবে যে এই কোষের কোষ বিভাজন, এটা কোন প্রক্রিয়া, এটা কোন প্রক্রিয়া, এরকম করে বেসিক জিনিস আসবে। সো আমরা আগে এতটুকু বুঝে গেলাম যে আমি যদি তোমাদের বলি যে ভাইয়া জনন কোষের এটা কিরকম, এর ক্রোমোজোম নাম্বারটা কিরকম, তুমি যেন বলতে পারো যে ভাইয়া জনন কোষ হইতে গেলে তো সেটা হচ্ছে হয় এন সংখ্যক, হয় সে শুক্রাণু অথবা ডিম্বাণু। কিন্তু ভাইয়া জনন মাতৃকোষ আপনি যখন বলবেন, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ, জনন মাতৃকোষ যদি আপনি বলতে চান, তখন সেটা হয়ে যাবে 2n। কারণ সে তো তখনও ডিফাইন হয় নাই যে সে কি হবে, তার বাপের এক সেট আছে, মার এক সেট। যদি বলি ভাইয়া দেহকোষ, তুমি বলবে হ্যাঁ ভাই দেহকোষও হচ্ছে 2n, তার মধ্যেও বাপ মা দুইজনেরই প্যারেন্টিং বৈশিষ্ট্য আছে। দেহ মাতৃকোষ, তাদের মধ্যেও 2n। তার মানে কথা হচ্ছে তুমি এখানে বুঝে গেছো যে কোষের এখানে ক্যাটাগরি যে 4টা আছে, জনন কোষ, জনন মাতৃকোষ, দেহকোষ, দেহ মাতৃকোষ, এর মধ্যে শুধু জনন কোষ 10 সংখ্যক, বাদ বাকি সব কয়টাই হচ্ছে তোমার কি হ্যাঁ 2n সংখ্যক বা ডিপ্লয়েড সংখ্যক। তাহলে এই n কে আমরা বলি হ্যাপ্লয়েড, আর 2n টাকে আমরা বলি ডিপ্লয়েড। সো আলটিমেট ভিশনটা হচ্ছে এটা, এবং কোষ বিভাজন এটার উপরে বেসিক করে ভাগ করে আমরা একটাকে বলি মাইটোসিস বা সমীকরণিক। এবং সবাই এইখান থেকে কিন্তু উৎপত্তিটা হয়েছে। আমরা সবাই ভাবি যে কোষ বিভাজন দুই প্রকার, মাইটোসিস, একটা মিওসিস, মাইটোসিস এটা সেটা না। দেহ মাতৃকোষটা এইভাবে ভাগ হইতে হয় বলে তখন আমরা বুঝতেছি যে সেম সেম, তাই এইটার নাম দিয়ে দিছি মাইটোসিস কোষ বিভাজন। জনন মাতৃকোষের ক্ষেত্রে দেখতেছি যে অর্ধেক হয়ে গেছে, তাই আমরা বলি হ্রাসমূলক, সেই হিসাবে নাম দিয়ে দিছি আমরা মিওসিস। সো জাস্ট আমরা এই এখন যেহেতু বড় ক্লাসে উঠছি, আমরা মূল উৎসটা আমরা জানতে পারি, এই আর। সো বেসিক এটা ছিল, এখন আমরা আলটিমেট জিনিসটা আমরা জেনে ফেলব। এখন তাহলে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে একটা জিনিস দেখলাম, যে মিওসিস যদি হইতে হয়, মিওসিস যদি হইতে হয় তাহলে অর্ধেক হইতে হয়, আর মাইটোসিস যদি হইতে হয় তাহলে সমান থাকতে হয়। তাইলে আমাকে একটু এখন আমাকে বলে দিতে পারো, আমি যদি লিখি যে 100 ভাগ দিয়ে লিখলাম 50, 50, 100, এটা দিয়ে লিখলাম 100, 100, লিখলাম 25 ভাগ দিয়ে লিখলাম 25, 25, লিখলাম 70 ভাগ দিয়ে লিখলাম 35, 35। আমি 4টা সিনারিও দাঁড় করলাম, 1, 2, 3, 4। আমাকে একটু বলবা কোনটা কোন কোষ বিভাজন, ঠিক আছে? কে বলবা? আমি বলতেছি। কে কে আছো ক্লাসের মধ্যে? এই রে, এই মাত্র 3 জন আছো ক্লাসে। আচ্ছা বলো তো ভাইয়া, এই যে রিদওয়ান রহমান, তুমি বলো তো 4 নাম্বার কেসটা কি? এটা কি মাইটোসিস না মিওসিস? ই অফ হয়ে গেছে তো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভিডিও অফ হয়ে গেছে। আমার ভিডিও অফ হয়ে গেছে। জি ভাইয়া, আচ্ছা এখন? এখন অন হয়েছে। হুম, 4 নাম্বার ভাইয়া মিওসিস। হুম, হুম, হুম। 4 নাম্বার মিওসিস, ওকে। এরপরে নেলসন বারোয়া, ভাইয়া বলো তো 3 নাম্বার কেসটা কি? মিওসিস না মাইটোসিস? মাইটোসিস ভাইয়া। রুবিনা বলো তো 1 আর 2টা কি? 1 নাম্বার মিওসিস,
2 নাম্বার মাইটোসিস। আচ্ছা, হ্যাঁ। সো তোমরা তো একটা বেসিক জিনিস বুঝেই গেছো যে তার মানে ঘটনা হচ্ছে এইটা এরকম, এটা এরকম, এটা এরকম। এখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এটা হচ্ছে অর্ধেক হয়ে গেছে। তার মানে এখানে মিয়োসিস, এটা সেম আছে, মাইটোসিস, এটা আছে, এটা। এখন এই কথাটা বাদ দিয়ে যদি এখন আমরা লিখি যে 2n থেকে 2n হয়ে গেছে। এখন লিখি 2n থেকে nn হয়ে গেছে। যদি লিখি n এখান থেকে ভাগ হয়ে nn হয়ে গেছে। আমি দুইটা জাস্ট কেস বলতেছি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। নেলসন বলো তো ভাইয়া, এই কেসটা কি কেস, 3 নাম্বারটা কি কেস, মাইটোসিস না মিয়োসিস? মাইটোসিস ভাইয়া। আচ্ছা, 3 নাম্বার কেসটা মাইটোসিস। এখন আমাকে বলো তো সবাই, বাদ বাকি দুইটা আচ্ছা আগে বলে নাও। রিদন বলো তো ভাইয়া, 2 নাম্বার কেসটা কি, মাইটোসিস না মিয়োসিস? মিওসিস। রুবিনা বলো তো এটা 1 নাম্বারটা কি? রুবিনা খাতুন, তোমরা ভাইয়া তিনজন নেটওয়ার্ক আছো তো, আমি তিনজনই ইনভলভ করাই দিতেছি। 1 নাম্বারটা কি? মাইটোসিস। মাইটোসিস। আচ্ছা, এখন তোমরা একটু জাস্ট হিসাব করো। আমি বলছিলাম যে আমাদের কোষ যতগুলো আছে, একটা কোশ্চেন আসছে এরকম যে জনন কোষে, জাস্ট বুঝো, জনন কোষের কোষ বিভাজন দেখো কত ইজি হয়ে গেছে। তোমরা জাস্ট বেসিকটা, কোষ বিভাজন, জনন কোষে কোষ বিভাজন, এটা কোন প্রক্রিয়ায়? এটা কোশ্চেন আসছে, প্রতি বছরই আসে, কোনো না কোনো অ্যাডমিশন পর্যন্ত আসে এই বেসিক কোশ্চেন। দুইটাতে ঝামেলা হয়, অ্যামাইটোসিস কেউ দাগেন না, হয় সেটা মাইটোসিস আর হয় সেটা মিয়োসিস। আচ্ছা, আমাকে একটু বলো তো ভাইয়া, এইখানে এই যে প্রশ্নের যে অ্যান্সার, সবাই জনন কোষ দেখলেই ডাইরেক্ট মিয়োসিস আমরা দাগাই না? আমি যদি ক্লাসের শুরুতে যদি বলতাম, অনেকে এই ঘটনাটায় অ্যান্সারটা দিতাম। এখন একটু তোমরা তোমাদের মতো ইজি হয়ে যাও তো। কোষ আমরা কয়েকটা দেখলাম, 4টা টাইপের দেখলাম। একটা হচ্ছে দেহকোষ, দেখলাম দেহ মাতৃকোষ, মানে সকল ধরনের ভেরিয়েন্ট দেখে ফেললাম। একটা হচ্ছে জনন মাতৃকোষ, আর একটা হচ্ছে জনন কোষ। এখন আমরা সবই জানি যে দেহকোষও হচ্ছে 2n, দেহ মাতৃকোষের নাম্বারও 2n, জনন মাতৃকোষেরও নাম্বার 2n, শুধুমাত্র জনন কোষের নাম্বার n। ভাইয়া এইটুকু তো আমরা সবাই জানি, মুখস্থ আমাদের, এবং বলতেছি যে 3টা হচ্ছে 2n সংখ্যক হয়, জনন কোষ n। এখন আমাকে বলো তো, একটু সবাই তাকাও, 3 নম্বরে দেখো তো ভাইয়া, এটা কি জনন কোষ না জনন মাতৃকোষ নিয়ে, না দেহকোষ বা দেহ মাতৃকোষ, কোনটা? এই 4টার মধ্যে কোনটার কথা বলতেছে এটা, 3 নাম্বারটা? জনন কোষ। জনন কোষ। তার মানে এইটা একটা জনন কোষ, এইটা একটা জনন কোষ। বাচ্চাদের মতো পড়ানো লাগতেছে কেন? কারণ আমি খুবই ফেড আপ খাই, অনেক ভালো স্টুডেন্টরাও এটা ভুল করে। জনন কোষের কোষ বিভাজন, তার মানে জনন কোষটা বিভাজন হয়েছে। বিভাজন মানে তো এটা হাফ এন হবে এরকম না রে ভাই, পৃথিবীতে হাফ এন্ড টাফ এন্ড বলে হয় না। এটা এরকমই হয়, এটা জাস্ট এরকম, যেরকম এখানে লিখছে এরকম, যে এটা এন সংখ্যক, এর যা বৈশিষ্ট্য আছে সেম এটার মধ্যে যায়, এটার বৈশিষ্ট্যটা সেম এটার মধ্যে যায়। তাহলে জনন কোষের কোষ বিভাজনটা হচ্ছে এইটা। 3 নাম্বার তো খুব সুন্দর করে তোমরা বলে দিলা যে এটা হচ্ছে মাইটোসিস। তাহলে এইখানের অ্যান্সার কোনটা হবে? জনন কোষের কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়া? অ্যান্সার কি হবে ভাই বলো তো? মাইটোসিস। 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 এই জিনিসটা দেখো এইভাবে করে বাচ্চাদের মধ্যে 1-2 মতো করে বলতে হয়েছে তোমাদের, তাই দেখো তোমাদের কাছে এখন ইজি লাগছে। কিন্তু ভাই এটা তুমি বিশ্বাস করো, শুরুতে যদি বলা যায় তো জনন কোষের কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়ায়, ধাম করে বলাবেন অ্যান্সার দিয়ে দেয় মায়োসিস, মিয়োসিস, না বুঝে শুনে। সো তোমার এখানে যদি বলে, এখন এই কোশ্চেনটা আমি ঘুরায় দিতেছি, এটাকে যদি বললো জনন মাতৃকোষের কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়ায়, জনন মাতৃকোষ, তো কোনো সমস্যা নেই, জনন মাতৃকোষের কোষ বিভাজন, তার মানে জনন মাতৃকোষ হচ্ছে 2n। তো জনন মাতৃকোষ থেকে কি তৈরি হবে? জনন কোষ তৈরি হবে, জনন কোষ, জনন কোষ, এটা ছিল জনন মাতৃকোষ। এরকম হইলেই তো আমরা বলবো যে এটা জনন মাতৃকোষের কোষ বিভাজন, কারণ জনন মাতৃকোষটা ভাগ হয়ে জনন কোষ, জনন মাতৃকোষ ভাগ হয়ে তো দুইটা জনন মাতৃকোষ তৈরি হয় না, না?
দুইটা জনন কোষ তৈরি হতে হবে। তো জনন কোষ তো আবার নাম্বার n সংখ্যক, তার মানে দেখো 2n ভাগ হয়ে n হচ্ছে, তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এটা কোন প্রক্রিয়া ভাইয়া? মিয়োসিস। তাহলে বলো জনন মাতৃকোষের কোষ বিভাজন কোন প্রক্রিয়া? এটার অ্যান্সার কি হবে? মিওসিস। যদি বলা হয় দেহকোষের কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়ায়? সিম্পল, দেহকোষ 2n, আর দেহকোষ ভাগ হয়ে সবসময় ওই 2n ই হয়। দেহকোষ ভাগ হয়ে তো জনন কোষ তৈরি হয় না, এটা তো প্যাটার্নই আলাদা। তো তার মানে কলা গেছে কলা হবে, আম গেছে আম হবে। তো দেহকোষের তো দেহকোষই তৈরি হবে। তো দেহকোষ তো কখনো হাফ এন হয় না। তার মানে এই যে সেম সংখ্যক যদি হয় তাহলে দেহকোষের কোষ বিভাজন অথবা দেহ মাতৃকোষের কোষ বিভাজন, ওই ক্ষেত্রেও তো সেম, 2n সবই। তার মানে এটা দেহকোষ অথবা দেহ মাতৃকোষের কোষ বিভাজন কোন প্রক্রিয়া হবে? অ্যান্সার কি? মাইটোসিস। তাহলে কি আমার এই কথাটা বোঝা গেছে ভাইয়া? এখন খাতার মধ্যে দয়া করে এই বাচ্চা জিনিসগুলাই লিখবা। দেহকোষ, দেহ মাতৃকোষ, জনন মাতৃকোষ, এটা সব 2n সংখ্যক, জনন কোষটা n সংখ্যক, এটা লিখবা। এইখানে এইটা লিখবা 3 নম্বরের, এটা লিখবা, এটা লিখবা, এখানে যা আছে সব কটা লিখে ফেলো। আর এইখানে যে এমসিকিউর জায়গায় লিখবা কি জানো? 4টা কেস লিখবা। লিখবা জনন মাতৃকোষের কোষ বিভাজন হয় এই প্রক্রিয়ায়, জনন কোষের কোষ বিভাজন হয় এই প্রক্রিয়ায়, দেহ কোষের কোষ বিভাজন হয় এই প্রক্রিয়ায়, দেহ মাতৃকোষের কোষ বিভাজন হয় এই প্রক্রিয়ায়। এইভাবে 4টা লিখে আমাকে বলো যে ভাইয়া লেখা শেষ হয়েছে, তারপরে আমরা শুরু করব। ওকে, বলো, দ্রুত লিখে ফেলো। লেখা শেষ ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, গুড। এই জি ভাইয়া বললো মানে কি ইয়ে আসছো? ক্লাসে কে কে আছো? ও, 3জনই। আচ্ছা, ওকে। তাহলে এই যে যেটা বললাম না ভাই, তুমি বিশ্বাস করো তোমার অ্যাডমিশনে যে কোথাও অ্যাডমিশন দাও না কেন, এই কোশ্চেন এখান থেকে একটা এসে পড়বে। হ্যাঁ, এইখান থেকে একটা কোশ্চেন এসে যাবে। এই আমি হইলে সারা জীবনে জনন কোষ, জনন মাতৃকোষ পোলাপান দিচ্ছেন, আমি হইলে এখন কোশ্চেন দিতাম দেহ মাতৃকোষের কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়া, পোলাপান বিপদে পড়ে যেত। যারা বুঝবে না তো তাদের কাছে মনে হবে রে মাতৃকোষ, এই রে জনন মাতৃকোষ হইলে মিওসিস মাইটোসিস, ওর মধ্যে প্যাচাল লেগে যাবে। সো আলটিমেটলি প্যাচালের তো কিছু নেই, এটা ভাই ইজি জিনিস, কিন্তু বাস লাগে। এখন বড় টপিকের পড়াশোনা, একটা হচ্ছে মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। আমি আউটলাইন গুলো লিখে দিচ্ছি, তোমরা লিখবা মাইটোসিস লিখে কয়েকটা জিনিস, মিওসিস কয়টা জিনিস। আজকের ক্লাস খুবই সংক্ষেপ হইলো বা সংক্ষেপ হবে, আমি বেশিক্ষণ ক্লাস নিতে পারবো না, তারপর আমি তোমাদের আউটলাইন গুলো দিতেছি। আমি তোমাদের কালকে ইনশাল্লাহ পূর্ণাঙ্গ একবারে 2টা-2.5টার মতো ক্লাস নেব, মানে প্রায় 1.5-2 ঘন্টার মতো ক্লাস হবে। সো একটু জাস্ট লিখে ফেলো আগে মাইটোসিসটা। মাইটোসিসের আউটলাইন গুলো একটু বোঝার চেষ্টা করো। মাইটোসিসের আউটলাইনটা হচ্ছে এটা, যে সর্বপ্রথম আমাদের জানতে হবে মাইটোসিসের বেসিক। মাইটোসিস এর বেসিক যেটা আমি অলরেডি আজকে কমপ্লিট করলাম, যে মাইটোসিস মানে কি বুঝলাম। 2 নম্বর জিনিস হচ্ছে আমাদের যে মাইটোসিসটা হয়, এই মাইটোসিসটা হয় একটা সিস্টেমের উপরে, যাদেরকে আমরা বলি কোষ চক্র বা সেল সাইকেল। তার মানে আমাদের প্রথমে তার বুঝতে হবে যে কোষ চক্র এর বেসিক। তারপরে এইখানে আমরা জানতে হবে যে কোষ চক্রের ঘটনা, কোষ চক্রের ঘটনা। এই ঘটনার মধ্যে অনেকগুলো ধাপ আছে, লিখবা G1, this, G2, আমি সব বুঝাবো। তারপরে লিখতে হবে এম ফেজের ঘটনা,
বা এম ফেজ এর ঘটনা। এম ফেজের ঘটনাটা কি সেটাও আমরা বলবো। সেটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তোমরা জানো যে 5টা পর্যায় আছে। এরপরে আমরা জানবো অনিয়ন্ত্রিত। অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটার কুফল হিসাবে টিউমার, যে টিউমারটা একটা পর্যায়ে যে ক্যান্সার তৈরি করে। এই 2, 4, 5টা জিনিস আমরা বেসিক জিনিস জানবো। লাস্ট একটা জিনিস জানবো, মাইটোসিসের গুরুত্ব। মিয়োসিসের আউটলাইনটা লিখে ফেলো। মিয়োসিসের আউটলাইনটা হচ্ছে আমাদের যে মিয়োসিস, অবভিয়াসলি মিয়োসিসের বেসিকটা পড়তে হবে এবং এর ভাগগুলো জানতে হবে। মিয়োসিস 1 এর প্রোফেজ 1 এর যে 5টি উপপর্যায় আছে, এই 5টি উপপর্যায় ইন ডিটেইলস জানতে হবে ক্রসিং ওভারের গুরুত্ব। শেষ। এর বাইরে একটা ফোঁটা কোশ্চেন আসবে না। যা এতটুকু পড়া মানেই হয়ে যাবে। সো লিখে ফেলো আগে। লেখা হইলেই বলবা বলে যে ভাই লেখা হয়েছে। লেখা শেষ ভাইয়া। এবার আমরা দেখব যে এই যে মাইটোসিসের বেসিকটা তো জানলাম, এখন জানতে হবে এই মাইটোসিসটা যে চলবে, এই মাইটোসিস চলার জন্য একটা আমি সিস্টেম ডেভেলপ করলাম। সেই সিস্টেমের মাধ্যমে মাইটোসিসটা হবে। সেই সিস্টেমের নাম হচ্ছে কোষ চক্র। সেই কোষ চক্রের 2টা ধাপ আছে। একটাকে আমরা বলি ইন্টারফেজ এবং আরেকটাকে আমরা বলি এম ফেজ। আচ্ছা, ইন্টারফেজ মানে হচ্ছে আমরা বুঝবো প্রস্তুতিমূলক পর্যায়। আর এম ফেজ মানে আমরা বুঝি ওই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমরা বলি যে আমাদের পুরো কোষচক্র যে সিস্টেমটা আছে এর মধ্যে 90 থেকে 95% সময়টা ব্যয় হয় হচ্ছে এই ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়ে। আর বাদ বাকি যে 5 থেকে 10% সময় মাত্র এই সময়টা এই যে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা যেটা তোমরা ইয়েতে পড়ছো, এইটাও ছিল তোমাদের 9, 10 ছিল, 11, 12 তো আছেই। প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এটা 5টা পর্যায় আছে। সো 5টা পর্যায়ে পড়ানোর কিছু নাই, ওটার বেসিক জিনিসগুলো আছে, আমি ওটা বলে দিব না। সো ইন্টারফেসটা ইম্পর্টেন্ট। এই প্রস্তুতিমূলক পর্যায়ে মানে এম ফেজে যে একটা কোষ যাবে, একটা কোষ যে প্রোফেজ থেকে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজে যে 2টা ভাগ হবে, এটা এমনি হবে না ভাই। এইটা সব কোষই হবে না, সবাই এই কাজ করতে পারবে না। মূল কথা হচ্ছে যার মনে করো শুক্রাণু তৈরি হয় না, সে কি বাচ্চা মানে জন্মদান করতে পারবে? সে জীবনে বাবা হইতে পারবে না। যার জীবনে ডিম্বাণু তৈরি হয় না, সে কি মা হইতে পারবে? মা হইতে পারবে না। ঠিক একইভাবে সব কোষ না ওই এম ফেজের মাধ্যমে কোষ বিভাজিত হইতে পারবে না, মাইটোসিস চালাইতে পারবে না। তার মানে কেউ হবে, কেউ হবে না। তো এটা কে হবে কি হবে না সেইটা ডিফাইন হবে যে পর্যায়টায়, তাদেরকে আমরা বলবো প্রস্তুতিমূলক পর্যায়। 2 নাম্বার জিনিস, একটা কোষ যে ওই যে বিভাজন হয়ে যাচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই জিনিসটা যে তৈরি এইটাতে যাওয়ার জন্য যে যে ভিতরে আমরা স্পিন্ডল যন্ত্র হ্যান ত্যান আদার্স আরো অনেক কিছু দেখি মেকানিজম, এই জিনিসগুলো তৈরি হয় কই ভাই? এগুলো কিন্তু প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এখানে কিছু তৈরিই হয় না।
যা হয় কিন্তু এই প্রস্তুতিমূলক পর্যায়ে তৈরি হয়েছে, এবং এইটাকে আমরা 3টা ফেজে ভাগ করি। আমরা বলি G1 মানে গ্যাপ 1 ফেজ, এটাকে আমরা বলি S ফেজ, এটাকে আমরা বলি গ্যাপ 2 ফেজ। মানে কি, এই কোষ চক্রটাকে আমরা এইভাবে করে ভাগ করি যে এইটা একটা চক্র, মানে একটা সেল, সে কোষ বিভাজন হচ্ছে, দেন ওই বাচ্চা কোষটা তো পরবর্তীতে আবার মাতৃকোষ হিসাবে হবে, তখন আবার সে একটা কোষ দেবে, আবার সে একটা কোষ দিবে, এই জন্য সেটা চক্রাকারে চলবে, এই জন্য বলা। এই কোষ চক্রের মধ্যে 90 থেকে 95 ভাগ যদি আমরা ডিফাইন করি, তাহলে আমরা বলতে পারি যে শুধুমাত্র এই যে যেটুকু গাঢ় করে দিচ্ছি, শুধু এতটুকু হচ্ছে 5 থেকে 10% সময়, আর বাদ বাকি সময়টা হচ্ছে ইন্টারফেস, যেটা হচ্ছে 99.5%। এখন এটাকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে, একটাকে এইভাবে ভাগ করা হচ্ছে, একটাকে এইভাবে করে ভাগ করা হচ্ছে, একটাকে এইভাবে ভাগ করা হচ্ছে। সো তাহলে এর 3টা, তার মানে এই গ্যাপ, এই গ্যাপ, আর এই গ্যাপ। সো যেটা হয়েছে, গ্যাপের সব কয়টা এপি 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 কাটা হলো, তাহলে হয়ে গেল জি 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 জি। এর মধ্যে এটাকে তো আমরা বলেই দিতেছি এটা হচ্ছে এম ফেজ, আর বাদ বাকি যেটা সেটা হচ্ছে আমাদের ইন্টারফেস বা প্রস্তুতিমূলক পর্যায়ে। তার মানে একটা সেল সে কেবল এখান থেকে শুরু হবে, এইখান থেকে শুরু হবে, সে হইতে 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 এইখানে যখন যাবে, তখন সে এইটা যদি পার করে, তার মানে বুঝে যাবে না ওই সেলের ক্ষমতা আছে যে নতুন একটা সেল তৈরি করতে পারবে, তখন সে এম ফেজের মধ্যে ঢুকবে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ চালাবে। সো এই যে যেটা, এদেরকে আমরা বলি G1, এটাকে বলি G2। এটাকে কেন জি আর নাম রাখি না, কারণ এখানে শুধু মেইন মেইন জিনিসগুলো তৈরি হয়, এই জন্য আমরা বলি সিনথেসিস পর্যায়ে। সিনথেসিস মানে তৈরি হওয়া বা সংশ্লেষ হওয়া, সংশ্লেষণ পদ্ধতি। তো সংশ্লেষ মানে আমরা জানি তৈরি হয়, এই জন্য এটার নাম দিয়ে দিছি এস ফেজ। তাহলে একটাকে আমরা বলি গ্যাপ 1 ফেজ, এস ফেজ, G2 ফেজ। 3টা ফেজে 3টা বিভিন্ন রকম কাজ হয়, এবং G1 ফেজে আমাদের সময় ব্যয় হয় 30 থেকে 40%, এস ফেজে সময় হয় আমাদের 50% এর মতো সময়, 30 থেকে 50%, আর G2 ফেজে হয় 10 থেকে 20% এর মতো সময়। এই টোটাল মিলায় 90 থেকে 95% সময় আমাদের এখানে ব্যয় হয়। এখন আলটিমেটলি যে ঘটনাটা, G1 ফেজে কি কি প্রস্তুতি হয়, এস ফেজে কি কি প্রস্তুতি হয়, G2 ফেজে কি কি প্রস্তুতি হয়। মূল কথা একটা জিনিস আমরা মনে রাখবো, এই 3টা পর্যায় নিয়েই তোমাদের পড়াশোনা, এবং কোশ্চেন আসলে তোমাদের এখান থেকে আসবে, যে বলবে ইন্টারফেস বা এই G1 এস G2 তে কি কি ঘটে এটা বিশ্লেষণ করো। আমি এটা বলে দিচ্ছি, একটু খেয়াল করো। G1 ফেজ, এস ফেজ, G2 ফেজ, প্রত্যেকটা ফেজে চলার জন্য শক্তি দরকার। শক্তি মানে আমরা বুঝবো ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন না হলে শক্তি তৈরি হবে না। যদি আবারও বলি যে আমাদের বডির মধ্যে একটা জিনিস আছে, কিন্তু সেটা কাজ করবে না, কারণ এর মাথায় এরকম তালা আছে। তো আলটিমেটলি জিনিসটাকে আমরা বলতেছি ইনঅ্যাক্টিভ, মানে অকার্যকর। যখন আমরা তালাটাকে খুলে দিব, তখন সেটা হয়ে যাবে অ্যাক্টিভ। তো আমাদের বডির মধ্যে এরকম শক্তি আছে, যেটা শক্তি ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, সেটাকে অ্যাক্টিভ অবস্থায় নিয়ে যেতে হবে, যার জন্য আমাদের ফসফেট তৈরি করতে হবে বা ফসফোরাইলেশন হবে। এবং মনে রাখবো, এই প্রসেস গুলো চলতে গেলে আমাদের যে শক্তি লাগবে, এর মধ্যে একটা জিনিস হচ্ছে সিডিকে নামক এক ধরনের গ্রোথ ফ্যাক্টর আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এই সিডিকে কে, এইটা একটা প্রোটিন, এটা একটা সিডিকে কাইনেজ নামক, এটাকে একটা এনজাইমও বলতে পারি, বাট আমরা এটা ভাববো যে গ্রোথ ফ্যাক্টর। গ্রোথ ফ্যাক্টর মানে আমরা বুঝবো যে সে আমাদের এক প্রকার শক্তির উৎসদাতা। তো সেই সিডিকে, এই সিডিকেটা কিভাবে তৈরি না হইলে বা সিডিকেটা অ্যাক্টিভেট না হইলে আলটিমেটলি আমরা এই পরের ধাপে যেতে পারবো না, এখান থেকে পরের ধাপে যেতে পারবো না। সো এই সিডিকে এর অনেকগুলো ধরন আছে, আমরা নতুন বইয়ে এডিশনে দিছে, তোমরা দেখতে পাবা। আমি যে বেসিক জিনিসটা বলতেছি, এই সিডিকের এখানে যদি একটা ফসফেট লাগায় দাও, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখন এই অ্যাক্টিভ হয়ে যাবে, এইখানকার মূল কথা হচ্ছে কি, আমাদের এই পুরো প্রসেসটা চালাতে গেলে একটা প্রোটিন লাগে, যার নাম হচ্ছে সাইক্লিন নামক প্রোটিন। সাইক্লিন, এটাকে আমরা বলি সাইক্লিন। এই সাইক্লিনের, এই সাইক্লিনে অ্যাক্টিভ করার জন্য এক ধরনের এনজাইম আছে, যাদেরকে আমরা বলি কাইনেজ এনজাইম। এই জন্য আমরা বলি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সিডিকে। ওইটা অ্যাক্টিভ হবে কখন, যখন ফসফোরাইলেট হবে। ফসফোরাইলেট হইলে এই সাইক্লিন প্রোটিনটা অ্যাক্টিভ হয়ে গেল, তখন সে G1 এ যে সে কোষের বিভিন্ন কাজ করবে, প্রস্তুতিমূলক কাজ শুরু হয়ে যাবে। প্রথমেই দেখবে যে এই কোষটা G1 থেকে এসে যাওয়ার জন্য যোগ্য কিনা। যদি যোগ্য না হয়, তাহলে আমৃত্যু ওই কোষটা G1 ফেজে চলে যাবে, এবং তারপরে সে নষ্ট হয়ে যাবে। কিন্তু যদি দেখে G1 ফেজে আমরা বুঝে ফেলতে পারবো যে সেই কোষটা সামনের ধাপে যাবে কি না,
তার মানে একটা কোষ পরবর্তী ধাপে যাবে কি না সেটার অনুমতি এই জিনিসটা G1 ধাপেই হয়ে যায়। G1 ধাপে হওয়ার পরে পরবর্তীতে চলে আসবে এস ধাপে, কিন্তু এস ধাপে যাওয়ার আগে একটা জানতে হবে, আমরা যে বলতেছি আমাদের একটা ক্রোমোজোম আছে, ক্রোমোজোম দুইটা কোষে চলে গেল, এই যে এখানে ডাবল হলো, এটা কি এমনি এমনি হলো না, এইখানে হয় হচ্ছে রেপ্লিকেশন। এইখানে কি হয় ভাইয়া, এইখানে হয় হচ্ছে রেপ্লিকেশন। রেপ্লিকেশন মানে তো আমরা বুঝি অনুলিপন, ডিএনএ এর অনুলিপন হয়। সো এই অনুলিপনটা হয় হচ্ছে এই এস ফেজে, এইখানে হয় হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এখন এই ডিএনএ রেপ্লিকেশন কি এমনি এমনি হয়, আমরা সবাই ফার্স্ট অধ্যায়ে পড়ছি, এখানে রেপ্লিজম থাকে, বিভিন্ন ধরনের এনজাইম থাকে, হেলিকেজ থাকে, সিঙ্গেল স্ট্র্যান্ড বাইন্ডিং প্রোটিন থাকে, আমরা সকল জিনিসই জানি, লাইগেজ এনজাইম থাকে। সো ওই এনজাইম গুলা তৈরি হয় কোথায়, এই G1 ফেজে তৈরি হয়ে যায়। G1 ফেজে তৈরি হয়, তৈরি হওয়ার পরে তার পরবর্তীতে এস ফেজে যে তখন ডিএনএটা ডাবল হয়। ডাবল হওয়ার পরে পরবর্তীতে যায় হচ্ছে G2 ফেজে। G2 ফেজে যখন যায় তখন এখানে একটা প্রোটিন আছে MPF, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। সে দেখে যে আলটিমেটলি কোষটা এম ফেজে যাইতে পারবে কিনা, মানে লাস্ট যে পরিণত যে কোষটা ম্যাচুরিটি অর্জন করছে কিনা বা ম্যাচুর ভাবে ও বড় হয়েছে কিনা, এই জিনিসটা দেখা হয় হচ্ছে G2 ফেজে। সো এই যে যে কথাগুলো বললাম, এই কথাগুলাই আলটিমেটলি এই গল্প, যে এই কোষ চক্রটা আসলে কিভাবে চলতেছে সারা জীবন। এখান থেকে কোশ্চেন আসছে ডিএনএ রেপ্লিকেশন হয় কোন ধাপে, অ্যান্সার হচ্ছে কি এস ফেজে। এস ফেজটা কোনটা, ইন্টারফেজের এস ধাপে। এস ধাপে কত সময় সব থেকে বেশি সময় ব্যয় হয়, 30 থেকে 50% সময় ব্যয় হয়। কোশ্চেন আসে এখানে, যে যে ইনফরমেশন গুলো বলছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় আসে। সো ইন্টারফেস ছিল এটাই। এরপরে আসো এম ফেজ। এম ফেজে যখন আমরা যাব, এম ফেজটা যখন স্টার্ট হবে, এটা হওয়ার পরে আমরা বুঝে গেলাম G2 সব পাস হয়ে গেল, তার মানে সেই এম ফেজে যাওয়ার জন্য প্রস্তুত। এম ফেজে যে শুরু হবে সে হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। এটা আমরা স্বাভাবিকভাবেই জানি যে একটা কোষের মধ্যে ক্রোমোজোম গুলা সংকুচিত হওয়া শুরু করবে, মোটা হওয়া শুরু করবে, প্রোমেটাফেজে যে দেখবো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়ে যাবে। এই স্পিন্ডল যন্ত্র কই থেকে তৈরি হচ্ছে ভাইয়া, এই স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে মাইক্রোটিউবিউলস নামক, এই যে স্পিন্ডল যন্ত্রের সুতাগুলো, এগুলো তো মাইক্রোটিউবিউলস আর কিছু না, এগুলো তৈরি হচ্ছে, এখানে থাকে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল সেন্ট্রোজোম থেকে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হচ্ছে কোন ফেজে, এই যে G2 ফেজে। G2 ফেজে তৈরি হয়েছে, তাই পরবর্তীতে এইগুলো এখানে তৈরি হইতে পারে। সো G2 ফেজের ওখানে একটা ধাপ আছে, ওখানে লিখতে হয় মাইক্রোটিউবিউল তৈরি হয়, সেন্ট্রোজোম তৈরি হয়, এই সকল জিনিসগুলো কথাগুলো ওখান থেকে তৈরি হয়, এগুলো এখানে লিখতে হয় যে এইগুলো ধাপে ধাপে কি। সো মেটাফেজে যে দেখি যে ক্রোমোজোম সবচেয়ে খাটো মোটা হয়েছে, অ্যানাফেজে দূরে দূরে চলে যায়, VLJ আকৃতির হয়, টেলোফেজে যে এরকম ভালো আলাদা আলাদা করে দুইটা কোষ হয়ে যায়। আলটিমেট ঘটনাই তো এটাই তো সারা জীবন 9-10 থেকে শিখছো। এখন বইটা পড়লেই তো এটা পারবা, কিন্তু আলটিমেটলি প্রস্তুতিমূলক পর্যায়ে এইটা হচ্ছে নতুন নিউ, এই জন্য এইটা সব থেকে বেশি পরীক্ষায় আসে। সো তোমাদের যেটা কাজ করতে হবে, G1 S G2 যেটা নিয়ে ডিটেলস আলোচনা করলাম, এইটার প্রত্যেকটা ধাপে ধাপে কি হয় এটা তোমাদের HW, তোমরা HW টা লিখে রাখো। G1 S G2 এখানে কি কি ঘটে, কি কি ঘটে একদম ইন ডিটেলস, ইন ডিটেলস লিখবা। 1 2 3 করে পয়েন্ট করে, G1 ধাপে 1 নম্বর এটা ঘটে, 2 নম্বর পয়েন্ট এটা ঘটে, 3 নম্বর এইভাবে করে ঘটে, এইভাবে করে এটা লিখবা। আমার কথা কি সবাই বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। হ্যাঁ। সো আলটিমেটলি ঘটনা হচ্ছে এটাই, যে এখানে যে কোষগুলা, মানে এই যে যে বিভাজনে যা আমি এখানে দেখাইছি, এইখানে এইটাই হচ্ছে বেসিক জিনিস ভাই। প্রথমত তো তোমাদের যেটা বেসিক আমি বললাম, তারপরে আজকে যে আলোচনা করছি এটাই। হ্যাঁ, এখন বইটা যখন রিডিং দিবা, বইটা যখন তুমি পড়বা, তখন এখান থেকে তোমার কি কি এক্সট্রা পড়তে হবে ভাই, এখান থেকে সিম্পল জিনিস তোমার পড়তে হবে, যে এই যে কোষ বিভাজন, কোষ বিভাজন কে প্রথম লক্ষ্য করে, পরে কে লক্ষ্য করে, ভাই এগুলা হচ্ছে একদম ফালতু একটা জিনিস। এইগুলা ওই অজপাড়াগার একটা ছেলেও পারবে, তুমিও পারবা, কিন্তু তুমি আসলে বেসিক জিনিসটা বুঝবা কিনা সেটা হচ্ছে যে এই ভিতরের জিনিসগুলো। সো বইটা রিডিং দিলে তুমি যেন ওটা আবার মিস করো না, যে হ্যাঁ এই যে স্লাইখার সে ক্যারিওকাইনেসিস আবিষ্কার করতেছে, মাইটোসিস নাম দিতেছে ওয়াল্টার ফ্লেমিং। সো এরকম জিনিসগুলো আবার মিস করিও না, এগুলো বই থেকে পড়বা, এগুলা সুন্দর মতো করে পড়তে থাকবা। পরবর্তীতে তারপরে যে এবার রিডিং দিবা, যে এই যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কি, ইন্টারফেস কি, এমফেস কি, ইন্টারফেসের মধ্যে এই যে এখানে বলা আছে যে সিডিকে কি, সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সেটা কি, তোমাদের বইয়ের মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে সিডিকে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে, এখানে প্রোটিন আছে, বিভিন্ন জিনিস কি তৈরি হয় না তৈরি হয় দেখবা, তোমাদের বইয়ে একদম রিডিং এর মতো করে দেওয়া আছে, ওগুলাকে 1 পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট এই সকল জিনিসগুলো তৈরি করবা। এই যে যা যা বলছি তুমি বইটা খুললে
আজকে যদি পড়ো এটা পাবা যে হচ্ছে জি1 ফেজে দেখবা বইয়ের মধ্যে লেখা আছে যে সাইক্লিন নামক এক ধরনের প্রোটিন তৈরি হয় যা হচ্ছে তোমার সিডিক এর সাথে যুক্ত হয়ে তারপরে গতি ত্বরান্বিত করে, মানে কি আলটিমেটলি তারপর ফসফোরিলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। আমি সবই বলছি, আলটিমেটলি অ্যাক্টিভেটেড জিনিসগুলো বলছি ইন ডিটেইলস। এস ফেজে যা তুমি দেখবা যে ডিএনএ রেপ্লিকেশন হয়, যা যা তৈরি হয় এখানে জিনিসটা সময় আমি যা বলছি দেখবা একদম কপি পেস্ট করা আছে। জি2 ফেজে যা দেখবা মাইক্রোটিউবুলস তৈরি হয়, সেখানে সেন্ট্রোজোম তৈরি হয়, সেখানে এমপিএফ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর তৈরি হয়। এই সকল জিনিস ইন ডিটেইলস এখানে লেখা আছে। সো তোমরা জি1 ফেজ, এস ফেজ, জি2 ফেজে তোমার কি কি ঘটে এটা সিকোয়েন্সিয়ালি ধাপ 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 করে তুমি 1 2 3 করে 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 এটা লিখে ফেলবা। আমার কথা কি সবাই বুঝতে পারছো ভাই? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আর বেশি দূর যাব না, জাস্ট মাইটোসিসের এই বেসিক জিনিসটা বলো, এটা হচ্ছে করে ফেলো। নেক্সট ক্লাসে মাইটোসিসের ওই যে জিনিসগুলা তোমরা যেটা করবে, মাইটোসিসের 5টা ধাপও তোমরা একটা রিডিং দিয়ে দিবা, কারণ এটা তো একটু ছোটবেলার পড়া। সো রিডিং দিয়ে দিবা, না বুঝলে আমাকে বলবা। অবভিয়াসলি আমি তো এসে দেখবই। আমি দুইটা জিনিস মাইটোসিসের নেক্সট ক্লাসে পড়িয়ে আমি মিওসিসে ঢুকে যাব। একটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, যেটা টিউমার, ক্যান্সার, এই জিনিসগুলো ইন ডিটেইলস আমি বোঝাবো, একদম বইয়ের মধ্যে অতটা না থাকলেও আমি ইন ডিটেইলস বোঝাই দিব। আর মাইটোসিসের গুরুত্ব, ওটা একটা ছোট্ট একটা লেখা, ওটা লিখে দিলেই হয়ে যাবে। তোমরা একটা কাজ করতে পারো, তোমাদের সবার কাছে বই আছে না ভাইয়া? জি ভাইয়া। সবাই বইয়ের ভিতরে চলে যাও, দেখো তো মাইটোসিসের গুরুত্ব নামে একটা পেজ আছে। মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসটা উল্টে উল্টে দেখো, অনিয়ন্ত্রিত মাইটোসিসের আগে মাইটোসিসের গুরুত্ব পাইছো? সবাই কলম হাতে নাও এবং খাতাটা এই বইটা নাও, যেটা আমি বলছি মাইটোসিস গুরুত্ব বা তাৎপর্য বা প্রয়োজনীয়তা নামে একটা লেখা আছে, আছে না? পাইছো কিনা বলো। পাইছো ভাইয়া? জি ভাইয়া। পাইছো? জি ভাইয়া। এখন একটা কাজ করবা, আমি যেটা বলতেছি সেটা লিখবা। লিখবা বারে বারে সরে যাচ্ছে তোমরা। লিখবা যে দেব নিপুণ জনি ক্ষতিগুলো কেড়ে আনে টাকা দিয়ে। জাস্ট এই কথাটা লেখো, দেব নিপুণ জনি ক্ষতিগুলো কেড়ে আনে টাকা দিয়ে। লিখছো ভাইয়া? ওই পেজের উপরে লিখবা। লিখছো? জি ভাইয়া। এইবার আমি বলবো, তোমরা ওই লেখাটা তোমার বইয়ের দিকের লেখার সাথে পয়েন্টগুলো মিলাবা। মাইটোসিসের গুরুত্ব দেখো, প্রথমে লিখছি দেব, দেবের দ দিয়ে মনে রাখবা দেহ গঠন ও দৈহিক বৃদ্ধি, ব দিয়ে মনে রাখবা বংশ বৃদ্ধি। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, তারপরে দেখো নিপুণ, নয় হস্যি দিয়ে মনে রাখবা নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, নির্দিষ্টর নি এটা হচ্ছে ওখান থেকে আসছে। এরপরে দেখবা পুন, পুন শব্দটা পাইছো, ওই পুন নিপুণ, নিপুণের ওই পুন দিয়ে মনে রাখবা পুনরুৎপাদন, 9 নম্বর পয়েন্ট পাইছো ভাইয়া? জি ভাইয়া। তাহলে দেব নিপুণ দিয়ে আমরা দুইটা দুইটা 4টা বৈশিষ্ট্য মনে রাখতে পারলাম। এবার জনি, জনির বর্গীর জ দিয়ে মনে রাখবো জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আর ওই নি দিয়ে মনে রাখবা নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করা। তাহলে 4 আর 2টা কয়টা, 6টা পয়েন্ট আমরা মুখস্থ করতে পারলাম। আচ্ছা, এবার আসো ক্ষতি, ক্ষতির খ দিয়ে মনে রাখবো ক্ষত স্থান পূরণ। কথা কি বুঝতে পারছি? ক্ষতির ক্ষত দিয়ে মনে রাখবো ক্ষত স্থান পূরণ। এরপরে দেখো
গুলো, ওই গুলোর গয় হস্যু দিয়ে মনে রাখবো গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। আমার কথা কি বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, কেড়ে আনে, ওই কেড়ের ওই ক্র দিয়ে মনে রাখবো ক্রমাগত ক্ষয়পূরণ। কেড়ের ক দিয়ে মনে রাখবো ক্রমাগত ক্ষয়পূরণ। বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ওই ক দিয়ে আরেকটা জিনিস মনে রাখতে পারবো ক্রোমোজোমের সমতা রক্ষা। আরেকটা মনে রাখতে পারবো কি ক্রোমোজোমের সমতা রক্ষা। এবার আসো টাকার ওই যে ট দিয়ে ওই যে সরি আনে দিয়ে আমরা বুঝতে পারবো ক্ষতিগুলা কেড়ে আনে। ওই আনে দিয়ে মনে রাখতে পারবো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। ওটা দিয়ে মনে রাখতে পারবো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল। তো তার মানে আমরা এইটুকু না পড়লেও হবে। আমরা এইটুকু বলে রাখতে পারবো যে দেব নিপুঞ্জনিক ক্ষতিগুলো কেড়ে আনে। এটা দিয়ে আমরা বুঝে যাব যে হচ্ছে তোমার দেহ গঠন, বংশ বৃদ্ধি করা, নির্দিষ্ট আকার আয়তন রক্ষা করা, পুনরুৎপাদন করা, তারপরে ক্রোমোজোমের করা, জনন কোষের সংখ্যা বৃদ্ধি করা, তারপরে তোমার হচ্ছে ক্ষত পূরণ করা বা ক্ষয় পূরণ করা, গুণগত মান রক্ষা করা, এই সকল জিনিসগুলা ক্রোমোজোমের সমতা রক্ষা করা, আনে দিয়ে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল, এই সকল জিনিসগুলো আমরা এই কয়টা মনে রাখতে পারবো। এটা কি হিসাবে মনে রাখবো? মাইটোসিসের গুরুত্ব ও তাৎপর্য। এটা অনেক সময় কোশ্চেনে আসে। আর তোমরা নিজের মতো বানায় বুনায় লেখো ভাই। বানায় লেখার দরকার নেই, এখানে 11টা পয়েন্ট আছে। 11টা পয়েন্ট পাইছো না ভাইয়া বইয়ের মধ্যে? জি ভাইয়া। তাহলে এটা কি এখন মুখস্থ করা ইজি হবে না? এখন মুখস্থের ইজির থেকে বড় কথা একটা কোশ্চেন আছে এমসিকিউ। তোমরা একটু পেজ উল্টায় দেখবা যে মিওসিসের গুরুত্ব আছে এরকম। দেখবা মিওসিসের গুরুত্ব। পাইছো কি পাও নাই? মিওসিসের গুরুত্ব। পেজ উল্টায় দেখো মিওসিসের গুরুত্ব, তাৎপর্য বা প্রয়োজনীয়তা আছে, দেখবা ওখানে 8টার মতো পয়েন্ট আছে। পাইছো? পাইছো না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, এখন ওই পয়েন্টে দেখো এমসিকিউ কোশ্চেন আছে, তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল, এমসিকিউ আর ভুল হবে না। সেটা হচ্ছে অনেক সময় দিবে যে জনন কোষ সৃষ্টি, এটা কি মাইটোসিসের গুরুত্ব না মিওসিসের গুরুত্ব? এবার সবার মধ্যে প্যাচ লেগে যাবে ভাই, এতগুলা পয়েন্ট এইগুলা থেকে এমসিকিউ কেমনে মুখস্থ করা যায় ভাই? তোমার এই মিওসিসের গুরুত্বের এটা মুখস্থ রাখার দরকারই নাই। তুমি মাইটোসিসের গুরুত্বের এগুলো যদি মুখস্থ রাখতে পারো, যে 11টা পয়েন্ট আমি তোমাদেরকে যে দিয়ে এটা ট্রিক্স দিয়ে তোমাদের শিখাই দিলাম, এটা যদি তোমরা মুখস্থ রাখতে পারো, তাহলে বিশ্বাস করো ভাই এই ধরনের মানে একদম ফালতু এমসিকিউ কোশ্চেন আসলেও সেটা তোমরা পার করে দিতে পারবা, কোনো বিষয় না। কারণ এটা পড়বা 11টা তোমার তো মুখস্থ, 11টার বাইরে হইলে ভাববা এটা মিওসিসের গুরুত্ব শেষ। আমার কথা কি বোঝা গেছে ভাইয়া? জি ভাইয়া। তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই, আমরা এটা পারবো। ইভেন যদি এটা বর্ণনামূলক কোশ্চেনও আসে, তো 11টা পয়েন্ট লেখা মানে কি তুমি বুঝতেছো তোমার খাতা 1.5 পেজ ভরে যাবে। সো আলটিমেটলি ভাই 11টা পয়েন্টের মধ্যে তুমি 10টা লিখলেও হবে, 8টা লিখলেও হবে, যেহেতু 11টা মুখস্থ আছে ভাই। পরীক্ষার হলে তো মাথায় রাখা যায় না। সো মাথায় যে কয়টা থাকবে তুমি 11টা মুখস্থ করে দেখলে দেখবে যে 11টাই তুমি পেরে যাচ্ছ ভাই, ওগুলো লিখে ফেলবা, শেষ সোজা কথা। তাহলে এইটুকু হচ্ছে আমাদের আজকের পড়াশোনা ছিল। তোমরা যেটা করবে 2টা কাজ, একটা হচ্ছে যে জি1 এস জি2 যে ধাপগুলো 1 2 3, তাই সেটা এরকম করে করে পয়েন্ট পয়েন্ট করে লিখে ফেলবা যে কি কি ঘটে। আর প্রোফেজ প্রো মেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এটা রিডিং দিবা। এইটুকু হচ্ছে তোমাদের কাজ। আমি নেক্সট ক্লাসে তোমাদের হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিসের এই কুফলটা দেখাবো। আর ওই প্রোফেজ প্রো মেটাফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজে বেসিক কয়টা কথাবার্তা বলবো। তোমাদের এই হলো বিষয়টা। অনিয়ন্ত্রিত মাইটোসিস পড়ার পরে আমরা মিয়োসিস 1 এ চলে যাব। মিয়োসিস 1 এর জাস্ট একটা বেসিক জিনিস পড়তে হবে, সব পড়তে হয় না আমাদের। আমরা বেসিক জিনিস পড়বো, প্যাকেটিন, জাইগোটিন, ডিপ্লোটিন, ডায়াগনেসিস, এই ধাপটা পড়ার পরে ক্রসিং ওভারটা দেখলে এই অধ্যায়টা শেষ। এই আর কি। এই অধ্যায়ে বেশি কিছু নাই, একদমই সিম্পল জিনিস, কিন্তু ওই যে বেসিক কিছু থেকে একটা কোশ্চেনই আসে আর একটাই ভুল হয়ে যাবে। আসবে জনন কোষের কোষ বিভাজন হয় কোন প্রক্রিয়ায়, আমরা করে ফেলবো ভুল। তো সেটা যেন না হয়। তাহলে ভাইয়া আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো? এমন কেউ আছো যে ভাইয়া বোঝো নাই? তাহলে আমাকে বলো, আমি তোমাদেরকে দেখা দিচ্ছি, বলে দিচ্ছি। সবাই কি বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। তো ভাইয়া ঠিক, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। কালকে ইনশাল্লাহ যদি ক্লাস হয় তোমাদেরকে জানাই দেব। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।